উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ১৬। বান্দির বাচ্চা জলদি আয়, তোরে এক্ষুনি লাগবো আমার, ১০ মিনিটের মধ্যে তোরে চাই আমার। আনন্দকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় অভি। আনন্দীও তেমন আগ্রহ বাড়িয়ে জানতে চায় না হয়েছে কি। সচরাচর অভি আনন্দীকে তার কলেজ শেষ হলে গ্যারেজে নিয়ে যেত, তবে এখন তো প্রেক্ষাপট ভিন্ন। আনন্দী এখন সস্তার মেয়ে মানুষ, অভির মনের খোরাক মেটার যন্ত্রমাত্র। আনন্দী রিকশা থেকে নেমে চুপচাপ নোবেলের বাইকে বসে পড়ে। গন্তব্য এখন তার মানসরূপী জানোয়ার চাঁদের বাড়ি। কিন্তু অভি এত ক্ষেপে কেন রয়েছে সেটাই তার জানা হলো না। হয়তো গিয়ে জানতে পারবে। কিছুক্ষণ পূর্বে সাত সকালে দরজায় জোরে জোরে করাঘাতে ঘুম ভাঙে অভির। কাল গলা অবধি মদ গেলার পর সকালে চোখ খুলতে পারে না সে। কিন্তু দরজা এত জোরে জোরে বাড়ি পড়ার ফলে ঘুম আলগা হয়ে আসে তার। খাটের এক কোণে পড়ে থাকা মুন্ডুটি নিয়ে কোমরে জড়ালো গিট বেঁধে আড়মোড়া দিয়ে দরজা খুলে দাঁড়ায় অভি। দরজা খুলতে দেখে নোবেল হাঁপাচ্ছে খুব। মাথায় বেশ চোটও পেয়েছে। অভি কিছু বলতে যাবে তার আগে নোবেল বলল, ভাই ওই জুলফির পোষা কুত্তাগুলা আমাগো লগে লাগছে। ব্যাস এই একটি কথাই ছিল অভির চোখের ঘুম পুরোপুরি নির্ঘুম করতে। শরীরে শার্ট কোনো রকম জড়িয়ে দরজার পাশে অযত্নে পড়ে থাকা হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়ে অভি। আজ এসপার ওসপার করেই ছাড়বে সে। এমনিতেও জুলফিকার এবং তার সম্পর্ক সাপে নেউলে, দুজন দুজনের চোখের বিষ। অবশ্য এর সূত্রপাত হয় ঢাকা আল কাশেম এতিমখানা থেকে। তখন অভির বয়স ছিল ১৫ এবং জুলফিকারের ১৬। যেখানে অভিকে সবাই নম্রভদ্র ছেলে হিসেবে জানত, সেখানে জুলফিকারকে সকলে বাজে বখাটে রকচটা ছেলে হিসেবে গণায় ধরত। একদিন জুলফিকার এতিমখানার একটি ছেলের মাথা ফাটিয়ে দেয়, যেটা ছিল সকলের অগোচরে। কেউ গুণাক্ষরেও টের পেত না এটা জুলফিকারের কাজ। যদি না অভি সত্যিটা বলতো, যেই ছেলের মাথা ফাটানো হয় সেই ছেলেটি ছিল তাদের থেকে বয়সে কিছুটা ছোট, ১ কিংবা ২ বছর। জুলফিকের প্রচণ্ড ভয় পাওয়ার ফলে সে তার সাথে ঘটে যাওয়া কোনো কথাই স্বীকার করেনি প্রথমে। জুলফিও মনে মনে বিজয়ের হাসি হেসে নেয়। তবে বেশিক্ষণ তা স্থায়ী হয় না, কারণ অভি এসে সমস্ত সত্যিটা বলে দেয় এবং অভির কথা সকলে বিশ্বাস করে নেয়, কারণ অভি কখনো মিথ্যা বলে না। এরপর জুলফিকারকে পাঠানো হয় কিশোর উন্নয়নে, কিন্তু যাওয়ার আগে সে একটা ইট দিয়ে অভির মাথা ফাটিয়ে দেয়, যার ফলে তাদের শত্রুতার সূত্রপাত সেখানেই হয়ে পড়ে। কিন্তু তারা সাপে নেউলে হয় যখন দুজন দলের হয়ে কাজ করে। অভি কৃষ্ণদাসের হয়ে সমস্ত কাজ সামলায় এবং জুলফি চন্দ্রদাসের হয়ে। কৃষ্ণ এবং চন্দ্র ছিল এক মায়ের পেটে দুই ভাই। কলকাতার কৃষ্ণনগর থেকে তারা বাংলাদেশে আসে, তারপর পুরান ঢাকার সিন্ডিকেটে ঢুকে পড়ে। দিন যত যায় ততই দুই ভাই ভয়ঙ্কর হতে থাকে এবং তাদের সম্পর্কের অবনতিও হয়। ক্ষমতার লোভে একসময় দুই ভাই একজন আরেকজনের শত্রু হয়ে যায়, একজন আরেকজনকে খুন করার পরিকল্পনা অবধি করে। কিন্তু ফলাফল হয়নি নিজেদের ইমেজ ধরে রাখার জন্য। দুই ভাই প্রায় অনেক প্রকারের ভালো কাজই করতেন। তার মধ্যে ছিল এতিম শিশুদের মাসে একবার নতুন জামা কাপড় এবং খাবার খাওয়ানো। কৃষ্ণদাস একবার এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য উদ্দেশ্যে এতিমখানায় যান, যেখানে তার উপর গুলি চালানো অবধি হয়, কিন্তু নিশানা মিস হয়ে যায়, কারণ অভি কৃষ্ণদাসকে ধাক্কা দিয়ে নিজে হাতে গুলি খায়। তারপর থেকে কৃষ্ণদাস হয়ে পড়ে অভির ওপরে চরম কৃতজ্ঞ। এক কথায় নিজে জান দিতেও প্রস্তুত সে। কৃষ্ণদাস বারবার চেয়েছিল অভি তার সাথে থাকুক, কিন্তু ভদ্র অভি প্রতিবারই নিষেধ করে দেয়, কারণ সে চেয়েছিল নিজে কিছু করতে। এরপর যখন অভিকে থানায় নেওয়া হয়, তার জুতোর মালা গলায় দেওয়ার ভিডিও পুরো নেট জুড়ে ছড়িয়ে পড়ে, তখন কৃষ্ণদাস নিজের ক্ষমতা খাটিয়ে অভিকে বের করে আনেন এবং কিছুদিন পর ঘটনা ধামাচাপাও পড়ে যায়, কারণ আরেকটি ঘটনা টপ নিউজে চলে আসে। আর আমাদের দেশের বৈশিষ্ট্য হলো নতুন ঘটনা পেলে আগেরগুলো ভুলে যাওয়া। অভির বেলাও সেটাই হয়। কেউ মনে রাখেনি বেশি দিন অভিকে। জেল থেকে বেরিয়ে অভি হয়ে ওঠে বেপরোয়া, কিন্তু সে মানুষ খুন করেনি। কৃষ্ণদাস চেয়েছিলেন অভির রক্তে হাত লাল করুক, তবে অভি কখনোই তা করেনি। আন্ডারওয়ার্ল্ডে যে যত খুন করে সে তত বড় পদে থাকে, সেক্ষেত্রে অভির তেমন কোনো ভ্যালু তৈরি হয়নি। কিন্তু জেল থেকে বেরিয়ে আনন্দের জীবন তেজপাতা করে ফেলে অভি, কারণ ভিডিওটি আনন্দীর ফোন থেকে পাবলিক করা হয়। এরপর থেকে আনন্দী এবং আনন্দীর পরিবারের ভোগান্তির শেষ থাকে না। অভি যখন নিজের প্রতিশোধ নিতে ব্যস্ত, ঠিক তখনই তার দেখা হয় সিন্ডিকেটের আরেক তলোয়ার
জুলফিকারের সাথে প্রথম দেখাতে তাকে না চিনলেও জুলফিকার ঠিকই তাকে চিনে ফেলে এবং দুজন দুদলের হওয়াতে শত্রুতাও জমে ক্ষীর হয়ে যায়। সিন্ডিকেটে কৃষ্ণদাসের প্রভাব বেশি থাকায় অভি বারবার বেঁচে যায়, তবে জুলফিকার কম কিসে। তার নাম শুনলেও পুরান ঢাকার অলিগলির বাচ্চারা ভয়ে কাঁপে। জুলফি এবং চাঁদের মাঝে একটা শর্ত দেওয়া হয়, কেউ কারো এলাকায় যাবে না। যদি ভুলেও লাল মসজিদ ক্রস করে তাহলে জানাজা ওঠে। এই শর্তে দুজনেই রাজি হয়ে যায়। এরপর থেকে কেউ কারো এলাকায় মারায় না, তবে একজন আরেকজনের লোককে পেলে আরাম ধোলাই দিতেও দুবার ভাবে না। হকি স্টিক নিয়ে অভি সোজা লাল মসজিদের সামনে চলে যায়, যেখানে তার সাঙ্গপাঙ্গ এবং জুলফিকারের সাঙ্গপাঙ্গদের মাঝে বেশ ভালোই লড়াই চলছিল। অভি আসতেই দেখে কুড়াল হাতে জুলফিকারও এগিয়ে আসতে। ২৬ বছর বয়সী জুলফিকার কোনো অংশে নায়কের থেকে কম নয়, তবে খলনায়ক। নায়কের কোনো কোয়ালিটি তার মাঝে না থাকলেও খলনায়কের কোয়ালিটি আছে ভরপুর। চারপাশে চিৎকার আর বিশৃঙ্খলার মাঝেও হঠাৎ ভিড়টা নিজে থেকেই সরে যেতে শুরু করে। কালো চোখে জমাট বাঁধা রাগ নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছিল জুলফিকার, যেন প্রতিটা পদক্ষেপেই ভয় ছড়িয়ে পড়ছে চারদিকে। এলোমেলো চুলগুলো কপালের ওপর ঝুলে আছে, উজ্জ্বল শ্যামলা মুখে ঠোঁটের কোণের বাদামি তিলটা অদ্ভুতভাবে আরও তীক্ষ্ণ লাগছে। চওড়া নাক আর শক্ত চোয়ালের সেই মানুষটার দিকে কেউ সরাসরি তাকানোর সাহস পাচ্ছিল না, অথচ চোখও সরাতে পারছিল না। তার উপস্থিতিটাই এমন ছিল, মনে হচ্ছিল মারামারি থামাতে না, ঝড় তুলতে এসেছে সে। হাতের কুইন অবধি শার্টের হাতা গুটিয়ে চোখ থেকে রোদ চশমা খুলে একদম চাঁদের মুখ বরাবর দাঁড়ায় জুলফি। লম্বায় দুজনে সমান হয়, কেউ কারো থেকে কোনো অংশে কম লাগছিল না। মুখে বাঁকা হাসি টেনে জুলফি বলল, হোয়াটসঅ্যাপ পোলাপাইন্স, ড্যাডি ইজ হোম। জুলফির কথা শুনে ফিক করে হেসে ওঠে অভি। মুন্ডু এক হাতে তুলে অভি আওড়ালো, ড্যাডি নাকি দাদা? আফটার অলস বয়সে ১ বছরের বড় বুইড়া মানুষ। ঠোঁট জোর করে চুমু খেয়ে ভেঙচি কেটে অভি বলে, আই লাইক ইট মাদারবোর্ড। আসো বড়দের পাশ হয়ে সালাম করো। অভি মাথা নেড়ে হাসি টেনে বলে, ফাকিং কথাবার্তা। আপনাকে এত সম্মান দেব, একদম পা ধরে জানাজা পড়িয়ে মাটিতে দিয়ে আসবো। জুলফিকার কিছু না বলে হাতে থাকা যন্ত্রটি কালোকে দিয়ে দেয়, তারপর ঘাড় বাঁকিয়ে বলে, আর ইউ শিওর? অভি নিজের হাতে থাকা হকি স্টিক নোবেলকে দিয়ে বলে, 100%। এটা আপনার ভার্সিটি নয় ভিপি ব্রো, এটা আপনারও হসপিটাল নয় ডাক্তার ব্রো। ওফস, এক্স ডাক্তার। অভি এবং জুলফি একজন আরেকজনের উপরে চরম পরিমাণে ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে। যে যাকে যতটা পেরেছে ততটাই আঘাত করেছে। দুজনের শারীরিক বল এক সমান হয়, কেউ কারো থেকে কম যায় না, বরং সিনেমার শুটিংয়ের অ্যাকশন সিনের মতো হয় পুরো বিষয়টি। তাদের দুজনকে থামতে না দেখে ছোট চায়ের কাপ ফেলে সোজা চলে যায় দাদা সাহেবের আড্ডাখানায়। এখন পারলে একমাত্র দাদা সাহেবই পারবে এই ঝড় থামাতে। রক্তাক্ত অবস্থায়ও অভি এবং জুলফি যখন একজন আরেকজনের দিকে হিংস্র বাঘের মতো তাকিয়েছিল, ঠিক তখনই চন্দ্রদাস এবং কৃষ্ণদাস এসে তাদের পাতানো ছেলেদের থামায়, কারণ সামনেই সিন্ডিকেট কার দখলে তার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে কেউ নিজের ইমেজ নষ্ট করতে চায় না, তবে আজ যা হলো এর বিচার হবে এটা শিওর। পুরান ঢাকার ফরাশগঞ্জের এক বিশালবদ্ধ কারখানা, সবার উপস্থিতিতে আজ ভরপুর, তবে কারো মুখে কোনো কথা নেই। সকলের চোখ বিশাল মনিটরে, যেখানে আজকের সংঘর্ষের ফলাফল দেয়া হবে। এই ফলাফল দেবে সাহেব খান। এই সাহেব খানকে দেখতে কেমন কারো জানা নেই, তার ধর্ম কোথায় থাকে, বয়স কত কেউ জানে না, কিন্তু সিন্ডিকেটের এক বিশাল বড় বটগাছের ছায়া সে। সে কীভাবে এই সিন্ডিকেটের সাথে যুক্ত এটাও অধরা সকলের কাছে, তবে তার প্রভাব এতটাই জোরালো, রাতারাতি বাংলাদেশের প্রধানমন্ত্রী অবধি বদলে যায়। ইউসুফ শেখের বদলে তানভীর সরকার প্রধানমন্ত্রী হয়, যার ফলে ধরাকে সরাজ্ঞান করে রেখেছেন তিনি। সিন্ডিকেটের বেতাল বাদশাহ এবং গডফাদারও বলা হয় তাকে, তবে মুখে মুখোশ এবং ভয়েস ভারী থাকার ফলে তার বয়সের আন্দাজও করাও কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের মতো উন্নতশীল দেশে তার কী কাজ সেটা সম্পর্কে চলিত একটি কথা বহু বছর ধরে চলে এসেছে। শোনা যায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কিছু আরডিএক্স এদেশে রপ্তানি করা হয়, যেগুলো কোথায় লুকানো রয়েছে সেটা আজ অবধি কারো জানা নেই। শুরুতে এটাকে গুজব হিসেবে ধরা হয়, তবে তানভীর সরকারের শপথ গ্রহণের সময় তার গাড়িতে আরডিএক্স রাখা হয়েছিল, কিন্তু তিনি দ্বিতীয় গাড়িতে থাকার প্রাণে বেঁচে যায় সে যাত্রায়। তখন নিউজে আসে তামিম সরকার একসাথে
কয়েকজন এমপি এবং মন্ত্রীকে পরপারে পাঠায়, তবে সেটাও গুজব বলে ধামাচাপা দেওয়া হয়। এরপর লোকমুখে শোনা যায় পুরান ঢাকার কোথাও এক পরিত্যক্ত এলাকার কয়েকটি আরডিএক্স মাটির নিচে পুঁতা রয়েছে, যেটার দখল নেয়ার জন্য এখানকার সিন্ডিকেটে বেশ অনেক দেশের বৈদেশিক নাগরিকও এসেছে। তবে কেউ সন্ধান করতে পারেননি। এরপর থেকে বিভিন্ন দেশের আন্ডারওয়ার্ল্ডের নিশানায় চলে আসে পুরান ঢাকা। অনেকেই সিন্ডিকেটে যুক্ত তো হয়, তবে বেশি দিন টিকতে পারে না, কারণ এখানে আইন নয়, রক্ত কথা বলে। এরপর থেকে শুরু হয় সিন্ডিকেট দখলের খেলা। কে হবে তার বাদশা, কার হুকুমে চলবে সিন্ডিকেট, এটা নিয়ে খুন আহাজারি গুম লেগেই রয়েছে। বর্তমানে 10 বছর ধরে কৃষ্ণদাস এবং চন্দ্রদাস সিন্ডিকেটের পেছনে রয়েছেন, তবে সরাসরি কেউ দখল নিতে পারেননি। রাজনৈতিক চাপ এবং কালো দুনিয়ার চাপে তারা খোলস থেকে বের হতে পারেননি। তাই সম্পূর্ণ সিন্ডিকেট চলে খান সাহেবের কথায়। তবে খান সাহেব বেশি কথা বলে না, তিনি মনিটরে প্রেজেন্ট হয়ে হাত উপরে তুলে শুধু রায় দেয়, তারপর আবারও চলে যান। 30 সেকেন্ডও থাকেন না ভিডিও কনফারেন্সে, যার ফলে ওনার লোকেশনও ট্রেস করা সম্ভব হয়নি। সকলের চোখ যখন বিশাল মনিটরে, তখন জুলফি এবং অভি একজন আরেকজনকে দেখতে থাকে। দুজনেরই রক্ত লেপ্টে রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে খান সাহেব কলে যুক্ত হন, তারপর ডান হাত উপরে তুলে বলেন, সিজফায়ার ফর 1 মান্থ। কথাটি বলেই তিনি গায়েব হয়ে যান। কৃষ্ণদাস এবং চন্দ্রদাস একজন আরেকজনের দিকে তাকান। এই 1 মাস যেহেতু সিজফায়ার চলবে, কেউ কারোর সাথে ঝামেলা বিবাদে জড়াতে পারবে না, জড়ালেই সিন্ডিকেট থেকে আউট। তারা তাদের পালিত সন্তানদের নিয়ে যেতে থাকেন। তবে জুলফি এবং চাঁদের লক্ষণ বলে দিচ্ছে, এই সিজফায়ারে তাদের কচুও হবে না, একা পেলে কেউ কাউকে ছাড়বে না। গাড়িতে বসে দাদা সাহেব কৃষ্ণদাস বলেন, চাঁদ, তুমি কি এখনও রিভলভার হাতে নিবা না বাপ? দাদা সাহেবের কথা শুনে অভি তার দিকে তাকায়, তারপর সিটে শরীর এলিয়ে বলে, যেটা দিয়ে মানুষের প্রাণ যায় সেটা আমার কোনো কাজের না দাদা সাহেব। কিন্তু আন্ডারওয়ার্ল্ডে তোমার পজিশন নাই চাঁদ, আমার পর তোমার এই সব সামলাইতে হইব। না দাদা সাহেব, আমি এমনিতেই ঠিক আছি, হাত আমি রক্তে ভেজাবো না। একদিকে অভি, যেখানে সে রক্তে হাত ধোয়াতে চায় না, আর একদিকে জুলফি, যার হাত কখনো রক্ত ছাড়া শুকনো থাকে না। চলন্ত গাড়িতে বেশ কয়েকবার ঘুষি মেরে নিজের রাগ কন্ট্রোল করতে থাকে জুলফি। চন্দ্রদাস কাঁধে হাত রেখে বলেন, মাথা ঠান্ডা কর বাপ, আরও দিন আসবে। আপনি না আটকাইলে আজকে ওর মাথা কেটে আনতাম আমি। চন্দ্রদাস এক বুক ভরা নিঃশ্বাস ফেলে বলেন, অভিরে তুমি ততটা সহজ ভাবো, সে কিন্তু ততটা সহজ না। ড্রাগ এমনভাবে পাচার করে কেউ ওর চুলও ধরতে পারে নাই, মাস্টার মাইন্ড বান্দা। একটু তাচ্ছিল্যের স্বরে জুলফি বলে, আন্ডারওয়ার্ল্ডে তো মাস্টার মাইন্ড বলতে মানুষ একজনকেই চিনে। আমার রক্তে সিটে ফোটারও দাগ থাকে না, মানুষ মরে ঠিকই। আপনি কি চান আমিও ড্রাগ সাপ্লাই করি? না না, এই ভুল আমি করবো না। তুমি হইলে আমার মাথার তাজ, তোমার যেইটা মন চাই সেইটা করো। সামনে গাড়ি থামান, মাথা ঠান্ডা করতে হইব। চন্দ্রদাস কিছু না বলেই চুপচাপ গাড়ি থামিয়ে দেন, কারণ তিনি জানেন জুলফিকারের মাথা কিসে ঠান্ডা হবে। একমাত্র আফরিনের মুখ দেখলেই সে ঠান্ডা হবে। জুলফিকার বাইক নিয়ে বেরিয়ে পড়ে উত্তরার দিকে। অন্যদিকে নিজের বাড়িতে গিয়ে একের পর এক সিগারেট ফু দিতে থাকে অভি। তবুও মাথা গরম যায় না। সিগারেট টান দিতে দিতে অভি বলে, বান্দিরে লাগবো রে, বান্দিরে লাগবো, এক্ষুনি লাগবো আমার। সিগার মাটিতে ফেলে আরেকটা সিগার ধরিয়ে নোবেলকে বলে, কয়টা বাজে? ভাই 12:30। এখনই বাইর হ, ওর ঘাড় ধইরা নিয়ে আয়। অভির বলতে নোবেলের যেতে দেরি নেই। সে বাইক নিয়ে সোজা আনন্দীদের বাড়ির কাছে চলে যায়, কারণ এই সময় সে ক্লাসে যায়। নোবেল একটু দূরেই বাইক থামিয়ে দেখে আনন্দীকে তার মা রিকশায় তুলে দিচ্ছে, তাই সে দূরেই দাঁড়িয়ে পড়ে। রিকশা কিছু দূর যেতেই সে বাইক নিয়ে হাজির হয়। বর্তমান। অভি একটার পর একটা সিগারেট টান দিতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন তার বান্দির বাচ্চা আসবে। তবে 10 মিনিটের বেশি সময় হওয়ার পরও না আসাতে প্রচণ্ড ক্ষেপে যায় সে। রাগ যখন চরম সীমানায় অতিবাহিত হয়, ঠিক তখনই আনন্দীকে নিয়ে নোবেল নিচতলায় এসে পৌঁছায়। আনন্দী বাইক থেকে নামতেই অভি সিগার মাটিতে ফেলে পা দিয়ে পিষে আনন্দীর হাত ধরে টেনে দোতলায় নিয়ে যেতে থাকে। অভি কেমন রক্তাক্ত দেখে আনন্দীর মনে কুডাক ডাকতে শুরু করে। দোতলায় গিয়ে অভি আনন্দীর কাঁধ থেকে ব্যাগ ফেলে দিয়ে তার এক্স বেল্ট খুলতে শুরু করে। আনন্দী বাধা দিতে গেলে তার গালে খুব জোরে চড় বসিয়ে দেয় সে। এক এক করে আনন্দীর সমস্ত সাজসজ্জা খুলে ফেলে সে। এখন তার মাথা ঠান্ডা হওয়া দরকার। অপরদিকে বাইক নিয়ে জুলফিকার ছুটে চলে তার আফরিনের কাছে। যেখানে ঢাকার শতভাগ লোক তাকে ভয় পায়,
সেখানেই একরত্তি মেয়ে তাকে নাচিয়ে ছেড়েছে। জুলফিকারের হুট করেই মনে পড়ে তার আফরিনের সাথে দেখা হওয়ার দিন থেকে পরের ঘটনাগুলোর কথা। কলেজের ভিপি এবং পুলিশের মেয়ে আফরিন, সুবর্ণা আফরিন সাজ, যে জুলফিকারের মতো দানবের মনও গলিয়ে রয়েছে।